সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি গল্প, বোমাই বুরুর জঙ্গলে এবং রঙ্কিনী দেবীর খড়গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জন্ম 12ই সেপ্টেম্বর 1894, মৃত্যু 1 নভেম্বর 1950। শিক্ষকতা করা ছাড়াও ঘুরে ঘুরে নানা ধরনের চাকরি করেছেন। ছোটানাগপুর, হাজারিবাগ, রাঁচি ও মানভূমের বিভিন্ন জঙ্গলে ঘুরেছেন এবং সেই সব অভিজ্ঞতা কাজে লেগেছে তার লেখায়। জমিদারি দেখাশোনার কাজে জঙ্গলমহলে থাকার সময় পথের পাঁচালী লেখেন। অপু চরিত্রের সৃষ্টিকর্তা মাত্র 21 বছরের সাহিত্য জীবনে লিখে গেছেন উপন্যাস এবং ছোট গল্প, যার মধ্যে উল্লেখযোগ্য আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, চাঁদের পাহাড় ইত্যাদি। বোমাই বুরুর জঙ্গলে আরণ্যক উপন্যাসটির একটি অংশ। শুরু হচ্ছে বোমাই বুরুর জঙ্গলে। জঙ্গলের বিভিন্ন অংশ সার্ভে হচ্ছিল। কাছারি থেকে 3 ক্রোশ দূরে বোমাই বুরুর জঙ্গলে আমাদের এক আমিন, রামচন্দ্র সিং, এই উপলক্ষে কিছুদিন ধরে আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ 2-3 দিন হলো পাগল হয়ে গেছে। শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। বোমাই বুরুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছ। ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাই বুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশ গাছে ঘেরা ছোট্ট 2খানা কুঁড়ে। একখানা একটু বড়, এখানে রামচন্দ্র আমিন থাকে। পাশের ছোটখানায় তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার ওপর চোখ বুজে শুয়েছিল। আমাদের দেখে ধর্মর করে উঠে বসল। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোড় করে নমস্কার করে চুপ করে রইল। কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল, বলল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কী করে? ব্যাপারটা এই আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাতে তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোট ঘরে, আমিনবাবু শুয়ে থাকেন এখানে। 2-3 দিন এরকম গেল। রোজই ইনি বলেন, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে নাকি রাতে। মাচার ওপর বিছানা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁষ দিতে আসে। শুনি বড় একটা গা করিনে। আর 4 দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরাফি, শিগগির এসো বেরিয়ে, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি, বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে সে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকি দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বলছেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা কে নাকি মেয়ে, সে তো বের হয়ে গেল। উনি বললেন, উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি, মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল, নেশা করতে শুরু করেছে বুঝি, রিপোর্ট করে দেবো সদরে। পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন। তা আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম।
অতটুকু সময়ের মধ্যে লুকাবে কোথায়? আরে যাবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, অন্দি সন্ধি সব আমাদের জানা আছে। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল নি। শেষে আমার কেমন সন্দেহ হলো, মাটিতে আলো ধরি দেখি কোথাও পায়ের দাগ নেই। আমার নাগরা জুতোর দাগ ছাড়া ওর পায়ের দাগ নেই বাবু। আমিন বাবুকে আমি এই কথা বললাম না আর সেদিন। একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর, ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাই বুড়ো জঙ্গলের একটু দূর নামও শোনা ছিল। ঠাকুর দাদার মুখে শুনেছি, বোমাই বুড়ো পাহাড়ের ওপর ওই যে বট গাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে সে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গলে পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামা বানু, এক ধরনের জিন পরি, নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে ফেলে মেরেও ফেলে হুজুর। হুজুর পরদিন রাতে আমি নিজে আমিন বাবু তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে সে জরিপের থাক বন্দির হিসেব কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু ঘুম এসে থাকবে। হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম, দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়েই চমকে উঠলাম হুজুর। আধো আলো আধো অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি, এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসেব করছিলাম সেখানে, হাত 6-7 দূরে। আরো ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দূরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকা ভাবে পড়েছিল, সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা হুজুর, কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব জেগে বললেন, কি? বললাম, ও কিছু নয়, একটা শেয়াল কি কুকুর ঘরে ঢোকেছিল। আমিন সাহেব বললেন, কুকুর? কিরম কুকুর? তা আমি বললাম, সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশার সুরেই বললেন, সাদা ঠিক দেখেছ না কালো? বললাম, না, সাদাই হুজুর, সাদা। আমি যে একটু বিস্মিত হইনি তা নয়, সাদা না হয়ে কালো হলেই বা আমিন বাবুর কি সুবিধা হবে তাতে বুঝলাম না। তা উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় আর অস্বস্তি হইল, কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচেটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গাছা কালো চুল পেলাম। এই সে চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোত্থেকে এলো এই চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রোববার, অর্থাৎ আজ 3 দিনের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়েই উঠেছেন। আমার ভয় করছে হুজুর, আমার পালা কিনা তাই ভাবছি হুজুর। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুলগাছি হাতে করে দেখেও কিচ্ছু বুঝতে পারলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রইল না। আশরাফি টিনডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না
এই কথা সকলেই এক বাক্যে বলল। জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের সবচেয়ে কাছের লোকালয় হচ্ছে লবটুলিয়া, 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা থেকে আসতে পারে অত গভীর রাতে? বিশেষ করে যখন এই সব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যের পর আর লোকই বেরোয় না। যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলে ধরে নিই, তবে ব্যাপারটা খুব রহস্যময়। অথবা এই পাণ্ডব বর্জিত দেশে, এই জনহীন বনজঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দী তো প্রবেশের পথ খুঁজে পায়নি, 19 শতাব্দীও পেয়েছে বলে মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র, আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে এলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠল। সারা রাত চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার এনে দেখালাম, কিছুতেই কিছু হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে। তবুও এখানেই তা বলে রাখি। এই ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে 2টি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করল। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়। অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে এসেছে চোরি মহাল বলে একটা জায়গা, সেটার ইজারা নিতে। অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তারা গরু মোষ চড়াবে। অন্য সব চোরি মহাল তখন বিলি হয়ে গেছে। বোমাইবুরুর জঙ্গলটা তখনও খালি পড়েছিল, সেটাই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহাল দেখেও এলো। খুব খুশি, বলল, খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহরবানি না হলে ওমন জঙ্গল মিলত না। রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না। থাকলেও বৃদ্ধের কাছে সেটা হয়তো বলতাম না, কারণ ভয় পেয়ে এসে পালিয়ে গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেউই ওই জঙ্গলের ধার ঘেঁষত না, রামচন্দ্র, আমিনের সেই ব্যাপারটির পরে। মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির। ভীষণ রাগি রাগি ভাব। তার পেছনে সেই ছেলেটি কাঁচুমাচু ভাবে দাঁড়িয়ে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে খুলে 25 জুতো মারুন, ও জব্দ হয়ে যাবে। কি হয়েছে? কি হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বান্দর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করছি। লজ্জা করে বলতে হুজুর, লজ্জা করে। প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায় হুজুর। একটা মাত্র খুপড়ি হুজুর, 8 হাত লম্বা হবে। ওখানেই আমরা দুজনে শুই। আমার আঁখে ধুলো দিতে পারাও সোজা কোথা নয়। 2 দিন যখন দেখলাম, তখন ওকে জিজ্ঞেস করলাম, ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর? বলে, কই, আমি তো কিছু জানি না। আরো 2 দিন যখন দেখলাম, তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার। আর চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাতে হুজুর
তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন, হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, কত রাতে দেখেছ? প্রায় শেষ রাতের দিকে হুজুর, এই রাতের 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ? মেয়ে মানুষ? হুজুর, আমার চোখের তেজ এখনো তো তোর কম হয়নি। জরুর মেয়ে মানুষ, এই বয়সেও কম। কোনদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনদিন বা লাল, কবি কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পিছু পিছু গেলাম। কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল বুঝতে পারলাম না হুজুর। ফিরে এসে দেখি ছেলে যেন আমার খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাকতেই ধড়বড় করে উঠল, যেন अभी अभी नींद से উঠেছে। এই রোগের ওষুধ কাছাড়ি ছাড়া হবে না আমি বুঝলাম। তাই আমি হুজুরের কাছে এসেছি। ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি কিছু জানি না। পুরা দিন জঙ্গলে মোষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমাই। ভোর হলে তখন ঘুম ভাঙে হুজুর। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না হুজুর। বললাম, তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমার ঘুমালে হুঁশ থাকে না হুজুর। এই বিষয়ে আর কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে এলো, বলল, হুজুর একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছাড়িতে এসেছিলাম, তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা। কেন বলো তো? হুজুর, আমার নীंद আজকাল খুব কম হয়। বাবা ওইরকম করেন বলে আমার মনে কেমন একটা ভয় হয়। তো কদিন ধরে দেখছি রাতে একটা সাদা কুত্তা কোঠা থেকে আসে। ও অনেক রাতে আসে। ঘুম ভেঙে দেখি 2-1 দিন সেটা বিছানার কাছেই কোথাও ছিল। আমি জেগে উঠলেই পালায়। সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি। এরকম তো কদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে। বাপজি জানে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুত্তাটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকের কাছের বেড়ায় জানলার মাপে কাটা ফাঁক। কুত্তা বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যত দেরি হয় তারপরেই আমার সামনের জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তক্ষুনি বাইরে ছুটে গেলাম, কোথাও কিছু নাই। বাবাকেও জানাইনি। বুড়ো মানুষ ও ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি না। আমি তাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বললাম, যদি তাদের ওখানে থাকতে ভয় করে তারা কাছারিতে এসে শুতে পারে। ছেলেটি নিজের সাহসীনতায় বোধ করি একটু লজ্জিত হয়েই চলে গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হলো না।
ভাবলাম এবার এরকম কিছু শুনলে কাছারি থেকে 2 জন সিপাহী পাঠাবো রাতে ওদের কাছে শোবার জন্য। তখনও বুঝতে পারিনি জিনিসটা কতটা সঙ্গীন। দুর্ঘটনা ঘটে গেল হঠাৎই এবং অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। দিন 3 পরে সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি, খবর পেলাম গতকাল রাতে বোমাইবুরু জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গেছে। ঘোড়ায় চড়ে আমরা তখনই রওনা হলাম। গিয়ে দেখি তারা যে ঘরটাতে থাকতো তারই পেছনে কাশ ও বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখে আটকে উঠে মারা গেছে। বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাতের দিকে উঠে ছেলেকে সে বিছানায় না দেখতে পেয়ে তখনই লণ্ঠন ধরে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের আগে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। মনে হয় সে হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছুর অনুসরণ করে বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়েছিল। কিসের অনুসরণ করে সে বনের মধ্যে রাতে একা এসেছিল সেটা বলা শক্ত, কারণ নরম বালিমাটির ওপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহেও কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। বোমাইবুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয়নি। পুলিশ এসে কিছু করতে না পেরে ফিরে গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করল ঘটনাটি যে সন্ধ্যার বহু আগে থেকে ওই অঞ্চলে আর কেউ যায় না। দিন কতক তো এমন হলো যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুয়ে বাইরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাতের দিকে চেয়ে কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো, তোমাকে ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু আলাদা আলাদা লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারাই বসবাস করে আসছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করেনি। সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বোমাইবুরুর জঙ্গলে। এর পরের গল্প রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতি প্রাকৃত বলি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদেরও সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতে পারে। এই নিয়ে তর্ক তুলব না, শুধু এইটুকু বলবো, সেরম কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা
তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদের অতি প্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এরম একটা ঘটনা ঘটেছিল, যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনো দিনই খুঁজে পাইনি। পাঠকদের কাছে তাই সেটাই বর্ণনা করে আমি খালাস। তারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এইবার বলি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি নিচু পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের ওপরকার শাল, মহুয়া, কুড়িচ, বেলগাছের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি ওপরের ক্লাসের ছাত্র। তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরো গ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করল, তার ইতিহাস আমি বলতে পারব না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে এরম গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহশূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাই খানিকটা ধসে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধেবেলার আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো, এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবুও অগ্রসর হয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখতে। একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীতি আছে, মানে অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও ওখানে পুজো হতে দেখেনি। মূর্তিও নেই বহুকাল। ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে। চলুন স্যার, নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপর প্রশ্নও করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয়ে লক্ষ্য করেছি তারা কথাটা এড়িয়ে যেতে চায় যেন। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছর খানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময় এ গ্রামে ও গ্রামে বেরিয়ে এ অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন ধরেই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল। চেরো গ্রাম থেকে মাইল 5-6 দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাঁড়া উঁচু করে একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে।
বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা খুব ছোট বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। এর মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি, গল্প যে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার মুখে শুনেছি, এবং এই সব গল্প শোনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হানা দিয়েছি, তার হিসেব দিতে পারব না। মানভূমের এইসব আরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শোনবার সময় মনে হতো, এ দেশে এরম ঘটবে, এ আর বিচিত্র কি, এ তো আর কলকাতার বালিগঞ্জের কথা নয়। কথায় কথায় চন্দ্র পাণ্ডা একদিন বললেন, চেরু পাহাড়ের রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা সামান্য কথা শুনেছিলাম, তাছাড়া রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে, অথবা অন্য কথা পেড়েছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্র পাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবেই। তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি? একটা প্রবাদ আছে অঞ্চলে, দেশে মড়ক হবার আগে রঙ্কিনী দেবীর হাতে খাঁড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে দেশে আসি, সে আজ 40 বছর আগের কথা, তখন প্রাচীন লোকদের মুখে কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত এই ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা বিগ্রহটা নিয়ে যায় অন্য কোন দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবাইত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরো গ্রামেই। আমি প্রথম যখন এ দেশে আসি, তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাঁড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখে শুনি। এখন তাদের বংশের আর কেউ নেই। তারপর চেরো গ্রামেও আর বহুদিন যায়নি, বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোয়নি। বিগ্রহের মূর্তি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুন্ডু থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখাজোখা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুঁড়লে নরমুন্ড পাওয়া যায়। সাধে এদেশের লোক ভয় পায় শুনে সন্ধ্যের পর জয়চণ্ডীতলা থেকে ফেরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরো বছর 2 সুখে দুঃখে কাটল। জায়গাটা আমার এত ভালো লেগেছিল
যে হয়তো সেখানে আরও কয়েকদিন থেকে যেতাম, কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি। আমি ইংরেজি পড়াতাম, মাঝখান থেকে আমার চাকরি রাখা দায় হয়ে উঠল। এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমায় নিয়ে চলে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয়ে যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরো গ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছেড়ে দিলাম পরে সে কথা বলবো। এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরো গ্রামে কি কাজ নিয়ে এলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে একটু চা খেয়ে যেতেই হবে। তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করে আমার বাড়িতে নিয়ে এলাম। তিনি এর আগে কখনো আমার বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে বললেন, এ বাড়িতে থাকেন আপনি? আমি বললাম, আগে হ্যাঁ, ছোট গাঁ, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টে কামরা, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা, জবরদস্ত গড়ন, যেন খিলজিদের আমলে দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুন বালিও খসবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটার চারদিকে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গড়ন তার হয়তো ভালো লেগেছে। বললাম, সেকালের গড়ন, খুব টেকসই, আগা গোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না, সেজন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম কি না, আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, আর এখন হলো প্রায় 60। তারপর অন্যান্য কথা এসে পড়ল। চা খেয়ে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরো বছরখানেক কেটেছে। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরকম মিটেই এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ। 5-6 ক্রোশ দূরে এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গেছি। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাড়িতে এসে পৌঁছলাম। বলা আবশ্যক, বাড়িতে আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার জন্য রেঁধে দেয়। এ কদিন স্কুলের ছুটি ছিল, রাখহরিকে আমি সঙ্গে করেই নিয়ে গেছিলাম। বাইরের দরজার তালা খুলে রাখহরি বলে উঠল, বাবু, এ কিসের রক্ত দেখুন। প্রায় চমকে উঠলাম। তাই তো, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভেতর দিক থেকে রক্তের ধারা উঠোনে বয়ে চলেছে, যেন একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এই মাত্র সদ্য যেন কার মুন্ডু কেটে আনা হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারায়, কোথা থেকেই বা এলো?
আজ দুদিন তো বাড়ি বন্ধ ছিল। বাড়ির ভেতর উঠোনে রক্তর দাগ আসে কোত্থেকে, তার উপর তাজা রক্ত। অবশ্য কুকুর, বেড়াল, ইঁদুরের কথাও মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তো রে, রক্তটা কোন দিকে যাচ্ছে। এ সেই বড় হুলো বেড়ালটার কাজ। রক্তের ধারাটা গেছে দেখা গেল সিঁড়ির নিচের চোরা কুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো আমলের মালে ভর্তি বলে আমি কোনোদিন চোরা কুঠুরি খুলিনি। চোরা কুঠুরির দরজা পেরিয়ে বন্ধ ঘরের মধ্যেও রক্ত দেখে ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। যদি বেড়ালের ব্যাপারই হয়, বেড়ালেরও তো ঢুকতে ফুটোর দরকার হয়। চোরা কুঠুরির তালা লোহার শিকের চাড় দিয়ে খোলা হলো। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সড়কি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ঠাসা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গেছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, এ কি বাবু, এতে কি করে এত রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মূর্ছে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা। আগার দিকটা চওড়া ও বেঁকানো। বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা। একটু আধটু রক্ত নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাঁড়াখানা থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হলো। 2 বছর আগে চন্দ্র পাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবাইত বংশের বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম এই চোরা কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খানাখানা তারাই রেখেছিল হয়তো। মড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে উঠল। মড়ক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু তা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হল। লোক মরে ধুল ধাবাড় হতে লাগল। চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হওয়ার জোগাড় হল। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে এলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের বন্ধের আগেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন বোমাই বুরুর জঙ্গলে এবং রঙ্কিনী দেবীর খড়গ। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে মীর, দীপ, শব্দগ্রহণ রিচার্ড, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রুদ্ররূপ ব্যানার্জি, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। গল্পের সূত্রধার এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী।